কয়েকজন যাত্রী আসলো, দেখছেন অবস্থা, কয়জন যাত্রী আসলো আসলে। এই যে পুনরায় রোগী নিতে কিন্তু আরাফাত 7 লঞ্চ ঘাটে ভিড়তেছে, যেহেতু কেবিন কিন্তু সেভাবেই হবে। যেমন দেখতে পাচ্ছেন ব্রিটিশ পিওনেরই কিন্তু এটি টিভি। অষ্টম চীনমন্ত্রী সেতু হচ্ছে ঠিক বরিশালে বেগুটিয়া নদীর তীরে অবস্থিত, অর্থাৎ এই সেতুটি হওয়াতে পিরিজপুরের সাথে বাগেরহাটের সাথে লঞ্চের জীবন রক্ষাকারী সরঞ্জাম বলতে লাইফ বয়ের সংখ্যা রয়েছে 84টি, অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে 8টি, ফায়ার ব্রিগেড রয়েছে 16টি। যদি বলেন নৌপথের নাম রয়েছে কিন্তু ঢাকা কালীগঞ্জ ইলিশা, অর্থাৎ এই লঞ্চটি কিন্তু ইলিশা কালীগঞ্জে সার্ভিস দিয়ে থাকে। এরা কিন্তু নিজেদের জীবন সংগ্রামের জন্য যে কাজগুলো করতেছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। আসলে ইন্দিরাট লঞ্চ ঘাটে ঢুকতেছে কিন্তু এমপি আরাফাত 7 লঞ্চ, বেশ ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ আবিরের একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আসছি এই মুহূর্তে ভান্ডারিয়া লঞ্চ ঘাটে। আর আজকে ভান্ডারিয়া থেকে ঠিক দুপুর 2টা 30 ছেড়ে যাবে আরাফাত 7 রাজদূত প্রাইমের ব্যানারে। দেখতে পাচ্ছেন আছি এই মুহূর্তে ভান্ডারিয়া লঞ্চ ঘাটে, আর লঞ্চটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভান্ডারিয়া পল্টনে। চলেন দেখে আসি যাত্রী কীরকম কী হলো। তো এই হলো কিন্তু ভান্ডারিয়া লঞ্চ ঘাট, আর এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু এমবি আরাফাত 7। বলে রাখি রাজদূত প্রাইমই চলবে, তবে আরাফাত 7 চলতেছে এর ব্যানারে, রাজদূত প্রাইমের ব্যানারে। আর এই হলো কিন্তু মূলত ভান্ডারিয়া লঞ্চ ঘাটটি। এটি সুন্দর পরিবেশ। ঠিক দুপুর 2টা 30 কিন্তু ভান্ডারিয়া থেকে ছেড়ে যাবে এমবি আরাফাত 7। ঘাট ধরবে ইন্দিরাট, তারপর আপনার ঝালকাঠি, গাবখান, বরিশাল হয়ে, চাঁদপুর হয়ে, নারায়ণগঞ্জের ফতুল্লা হয়ে একদম ঢাকা সদরঘাটে ঠিক আগামীকাল সকাল 8টায় ঘাট দিবে। ভিউয়ার্স, স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক দুপুর 2টা 33 ভান্ডারিয়া লঞ্চ ঘাট ত্যাগ করে আরাফাত 7 চলে যাচ্ছে। প্রতি এক ট্রিপ পরপর কিন্তু ভান্ডারিয়াতে পেয়ে যাবেন। ঠিক দুপুর 2টা 30 কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছে এমবি আরাফাত 7 লঞ্চ। ওয়েদারটা কিন্তু খুব জোস, দেখতেই পাচ্ছেন। আর ইতিমধ্যে কিন্তু ভান্ডারিয়া ঘাট ত্যাগ করে কিন্তু লঞ্চটি এখন ইউটার্ন নিচ্ছে। লঞ্চটি যেহেতু ভান্ডারিয়া থেকে ছাড়ছে, সেক্ষেত্রে আপনার দুতলাও কিন্তু সেরকম যাত্রী নেই বললেই চলে, একদম ফাঁকা। আর দিনের বেলাতে ভ্রমণ করতে চাইলে কিন্তু অবশ্যই লঞ্চ ভ্রমণটা জরুরি। যেমন 2, 4, 5 জন বা 6 থেকে 7 জনের মতো কিন্তু এটা যাত্রী রয়েছে, এছাড়া কিন্তু যাত্রী নেই বললেই চলে। আর এখান থেকে কিন্তু সোজা ছাদে চলে যেতে পারবেন আরাফাত 7 লঞ্চে। দিনের আলোতে এই ছাদটি দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগতেছে। তবে বলে রাখি, তৃতীয়তলার ছাদে আপনার শেষ প্রান্তে কিন্তু আপনার নামাজ পড়ার স্থান, বিষয়টি ভালোই লাগলো। তবে কর্তৃপক্ষকে বলবো একটি ফ্যানের ব্যবস্থা করে দিতে। তৃতীয়তলায় আপনি নামাজ পড়তে পারবেন, এবং এই যে 2টি সাইলেন্সার পাইপ থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। তবে যদি একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন, একটি ইঞ্জিনই কিন্তু চলতেছে, অপর ইঞ্জিনটি কিন্তু বর্তমানে চলতেছে না। অর্থাৎ এক ইঞ্জিন চালিয়ে কিন্তু যাচ্ছে আরাফাত 7 বুলারের উদ্দেশ্যে ভান্ডারিয়া থেকে ছেড়ে। আর এটি থেকে দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলায় যেতে পারবেন। আর এই লঞ্চেও কিন্তু ভিআইপি কেবিন রয়েছে। এই যে এটা হলো ভিআইপি জোন, এখানে হয়তো 2টা 3টা কেবিন থাকতে পারে। তো এখান থেকে তৃতীয়তলায় যাত্রীরা তৃতীয়তলায় যাবেন। এই যে তৃতীয়তলায় যাত্রীরা এটার মাধ্যমে তৃতীয়তলায় আসবেন। আর এখান থেকে কিন্তু নিচ পর্যন্ত একদম যাত্রী মানে এইগুলো কিন্তু সবই আপনার নন এসি কেবিন। আবারও বলি, তৃতীয়তলা যা আছে সবই নন এসি কেবিন। যেমন এই যে ডাবল, আর ভিতরের সাইডে যেগুলো রয়েছে সবই কিন্তু নন এসি কেবিন আরাফাত 7 লঞ্চে। তবে এই লঞ্চটিতে কোনো সুপার ব্যবস্থা নেই, এটি হচ্ছে কিন্তু সিঙ্গেল কেবিন। এই যে যদি দেখানোর চেষ্টা করি, সিঙ্গেল কেবিন। তবে সবই কিন্তু নন এসি কেবিন। আর নিরাপত্তার জন্য অবশ্যই সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই লঞ্চটিতে আপনি যেখানে ঘুরেন না কেন সবই নন এসি পাবেন। আর এইখান থেকে তো ছাদ রয়েছে, সেটি তো বললামই বা দেখাইলাম। এই হলো কিন্তু পরিস্থিতি।
আপনাদেরকে যেটি বলছিলাম, যদি দিনের বেলা ভ্রমণ করেন সেক্ষেত্রে এই যে অথেন্টিক কিছু দৃশ্য দেখতে পারবেন। মাঝিরা মাছ ধরতেছে, জেলেরা কিন্তু নিজেদের জীবন সংগ্রামের জন্য যে কাজগুলো করতেছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। আসলে গ্রাম বাংলার মানুষ, আমরা যে মাছটা খাই সেই মাছগুলো কিভাবে আহরণ করা হয়, ধরা হয়, এবং তাজা যে নদীর মাছগুলো আপনারা দেখেন বাসা বাড়িতে, তো সেই সব কিছু কিন্তু এক ফ্রেমেই দেখতে পারবেন যে মাঝিরা কতটা কষ্ট করে। তো এইগুলো দেখতে হলে কিন্তু আপনার দিনের বেলা লঞ্চ ভ্রমণ করতেই হবে। চলেন দেখি কত দূর গেল লঞ্চটা। আর যদি আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এই লঞ্চের জীবন রক্ষাকারী সরঞ্জাম বলতে লাইফ বয়ের সংখ্যা রয়েছে 84টি, অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে 8টি, ফায়ার বাকেট রয়েছে 16টি, হস্তচালিত পাম্প রয়েছে কিন্তু একটি, বালির বাক্স রয়েছে একটি, আপনার সেফটি টর্চ রয়েছে একটি, রেডিও কম্পন রয়েছে একটি। ওয়েল, এবার দেখিয়ে আসি এই লঞ্চটির আপনার রুট এবং রেজিস্টার সার্ভের মেয়াদ। যদি বলেন, নৌপথের নাম রয়েছে কিন্তু ঢাকা কালীগঞ্জ ইলিশা, অর্থাৎ এই লঞ্চটি কিন্তু ইলিশা কালীগঞ্জে সার্ভিস দিয়ে থাকে। আপনার নৌযানের নাম পুরোটা হচ্ছে এমবি আরাফাত 7 লঞ্চ, রেজিস্ট্রেশন নং M011007। এই M01 এই নামটা হচ্ছে যে আপনার যেমন বাইকের যেমন লাইসেন্স নাম্বার, লঞ্চের সেই রকম থাকে আপনার লাইসেন্স মেয়াদ বা লাইসেন্স নাম্বার, লাইসেন্স মেয়াদ না হবে আপনার সার্ভের নাম, যে আপনার লঞ্চটা এই নামে ডকুমেন্ট হচ্ছে বাংলাদেশ BIWT অথবা বাংলাদেশ নৌ কর্পোরেশনের আওতায়। তারপরে যদি বলি সার্ভের মেয়াদ, এখানে হচ্ছে 4/7/2026, অর্থাৎ সার্ভের মেয়াদ শেষ হয়ে গেলে আবার পুনরায় সার্ভে করা লাগবে। জাতি ধারণ ক্ষমতা হচ্ছে 407 জন। মালিকের নাম তো দেখতেই পাচ্ছেন দেয়া আছে। তারপর মাস্টার হচ্ছে আপনার দ্বিতীয় শ্রেণীর মাস্টার, এবং তার সনদটাও দেওয়া আছে, যদি একটু দেখানোর চেষ্টা করি। সনদ 1452। তারপরে যদি বলি মাস্টার, মানে মাস্টারও আপনার দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণীর মাস্টার আরাফাত 7 লঞ্চটিতে নেই। আর ড্রাইভারও রয়েছে তৃতীয় শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। এই হলো লঞ্চে যারা কর্মকর্তা রয়েছে, বা লঞ্চে মানে দুর্ঘটনা হলে যে কী কী সরঞ্জামাদি রয়েছে সেই আপডেট এবং ডিটেলস। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে অষ্টম চীনমৈত্রী সেতু। তো অষ্টম চীনমৈত্রী সেতু হচ্ছে ঠিক বরিশালে বেগুটিয়া নদীর তীরে অবস্থিত। অর্থাৎ এই সেতুটি হওয়াতে পিরিজপুরের সাথে, বাগেরহাটের সাথে এবং খুলনার সাথে বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসছে। আগে কিন্তু এখানে ফেরিতে পারাপার হওয়া লাগতো এবং অনেকটা হ্যাসেল ছিল, আপনারা জানেন। তবে বিগত সরকারের আমলে এই বৃষ্টি হওয়াতে কিন্তু অনেক উপকার আসছে এই উক্ত 5 জেলার মানুষের সাথে, এবং বরিশালের সংযোগের একটি আবির্ভাব পরিবর্তন আসছে। অষ্টম চীনমৈত্রী সেতু কিন্তু আপনার ঠিক সামনে। আমরা কিন্তু 2:30টায় ভান্ডারী থেকে ছেড়ে ঠিক আপনার 3:07 কিন্তু চলে আসছি। ভিউয়ার্স, স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এই যে রুগীর জন্য কিন্তু পুনরায় ঘাট প্লেসে যাচ্ছে এমবি আরাফাত 7 লঞ্চটি। যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই যে রুগী, অটোতে রুগী আসলো, আর সেই জন্য লঞ্চটি কিন্তু পুনরায় আবার ঘাটের দিকে যাচ্ছে। এমবি আরাফাত 7 লঞ্চটি কিন্তু ছেড়ে গিয়েছিল অনেক দূর, তবে এই যে রুগী নিতে কিন্তু আবারও পুনরায় ঘাটে যাচ্ছে এমবি আরাফাত 7। এখন ঘাট থেকে এই রুগী তোলার জন্য কিন্তু পুনরায় মানবিক দিক দেখানোর জন্য বা মানবিকের কারণে কিন্তু আবারও ঘাটে যাচ্ছে আরাফাত 7। এই যে পুনরায় রুগী নিতে কিন্তু আরাফাত 7 লঞ্চ ঘাটে ভিড়তেছে। একজন রুগী যাবে, রুগীর সাথে তারা আত্মীয় স্বজন যাবে, এই জন্য কিন্তু পুনরায় মানবিক দিকের জন্য কিন্তু লঞ্চটি আবার ঘাটে আসছে। আসলে এটি একটি মানবিক দিক। ধন্যবাদ দিতে চাই আরাফাত 7 লঞ্চ কর্তৃপক্ষকে, এই ভাইকেও ধন্যবাদ দিতে চাই। ভাই লঞ্চটিকে পুনরায় ঘাটের সাথে ফিরিয়েছে। তো এই কিন্তু হলো অবস্থা। এই যে রুগীটা নেওয়ার জন্য কিন্তু লঞ্চটি পুনরায় ঘাটে ফিরছে। এখন এই রুগী উঠছে, এই রুগীর জন্য কিন্তু পুনরায় ঘাট প্লেসে আসছে এমবি আরাফাত 7 লঞ্চটি। তো পিড়ি কিন্তু বৃষ্টিও পড়তেছে। এখনই ছেড়ে যাবে এমবি আরাফাত 7 লঞ্চটি। চলে আসলাম কিন্তু কাউখালী লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন, যেটি বলছিলাম যে মালামাল প্লাস যাত্রী উঠবে। আর এই মুহূর্তে কিন্তু লঞ্চটি কিন্তু বার্থিং হবে কাউখালী লঞ্চ ঘাটে। এই যে অল্প কিছু যাত্রী রয়েছে এবং মালামাল রয়েছে।
এই যে এখন কিন্তু বার্থিং হবে। যে লস্কর কিন্তু নিয়ে গেল বার্থিং এর জন্য, আর এখানে কিন্তু বার্থিং হবে। আর মোটামুটি টুকটাক যাত্রী রয়েছে, তারা কিন্তু উঠবে এই ঘাটটি থেকে। তবে এই ঘাটটির পরিবেশ কিন্তু বেশ চমৎকার, আশেপাশে কিন্তু অনেক গাছপালা দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরাফাত 7 লঞ্চের এটি ডাবল কেবিন। ঠিক, তো চলেন দেখাই 87টা কেবিন। যেহেতু অনেক আগের লঞ্চ, যেহেতু কেবিন কিন্তু সেভাবেই হবে। যেমন দেখতে পাচ্ছেন ব্রিটিশ পিওনেরই কিন্তু এটি টিভি, আর এইখানে হলো কিন্তু একটি বেড, একটি মিরর, আর দুটি কিন্তু আপনার ফ্যান আছে। তারপর এই পাশেও কিন্তু একটি বেড রয়েছে। মূলত হচ্ছে এগুলো কিন্তু সবই নন এসি কেবিন। এই লঞ্চে কিন্তু ভিআইপি ছাড়া কোনো এসি কেবিন নেই, সেই জন্য কিন্তু দুই পাশে দুটি ফ্যান দেয়া। আর এই কেবিনে আপনার ঢাকা পর্যন্ত যেতে হলে ভাড়া গুনতে হবে। এই কেবিনে আপনার ঢাকা পর্যন্ত যেতে ভাড়া গুনতে হবে ঠিক 2000 টাকা। বেশ দেখতেই পাচ্ছেন ইন্দিরাট লঞ্চ ঘাটে ঢুকতেছে কিন্তু এমভি আরাফাত 7 লঞ্চ। বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু দেখা যাচ্ছে এই ঘাটটিতে। আর যাত্রীগুলো কিন্তু সবাই যাবে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। এরপরে কিন্তু ঘাট দেবে গাবখান, গাবখান দিয়ে ঝালকাঠি, ঝালকাঠি ঘাট করে যাবে বরিশাল, বরিশাল থেকে এরপরে চাঁদপুরে যাত্রী নামিয়ে নারায়ণগঞ্জে ফতুল্লা যাত্রী নামা হবে, ফতুল্লা যাত্রী নামিয়ে কিন্তু আপনার একদম ঢাকা সদরঘাটে চলে যাবে এমভি আরাফাত 7 লঞ্চটি। দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে কিন্তু এই ইন্দিরাট লঞ্চ ঘাট টার্মিনালে। এমভি আরাফাত 7 লঞ্চের মাস্টার ব্রিজে কী কী ইকুইপমেন্ট রয়েছে সেগুলো যদি একটু দেখি। জাস্ট দেখেন লঞ্চের পরিচালনার জন্য কী কী ইকুইপমেন্ট দরকার। যেমন এখানে ভিএচএফ রাডার সহ বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে, যেগুলো নাবিকদের প্রয়োজন হয় লঞ্চকে নিয়ন্ত্রণ করতে। অর্থাৎ লঞ্চের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সজাগ দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়। সো ভিএচএফ রাডারের কাজগুলো আপনারা সবাই জানেন, এই বিষয়ে অবগত রয়েছেন। এবং এর সাথে যদি বলি টেলিগ্রাম এবং আরও অন্যান্য যেই সকল ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু একটি জাহাজ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তো এই হলো মোটামুটি মাস্টার ব্রিজের পরিস্থিতি। একদম গাবখান চ্যানেলের তীব্রতার জন্য কিন্তু কথাটাও ঠিকমতো শোনাবে না। চমৎকার বাতাস, বাতাসের তীব্রতাও অনেক। তো ঠিক সামনেই রয়েছে কিন্তু আমাদের সামনেই রয়েছে গাবখান চ্যানেল। যদি দেখাই এই যে সামনে, এই সামনে থেকে হাতের বামে ঢুকে যাবে কিন্তু আমাদের লঞ্চ। তারপর সেখান থেকে ঝালকাঠি ঘাট ধরবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করবো ঝালকাঠি গাবখান চ্যানেল এবং ঝালকাঠি লঞ্চ ঘাটে কী পরিমাণ যাত্রী ভাসে।